আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই আমার শুভেচ্ছা অভিনন্দন। অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি শারজিলা সুলতানা, সহকারী শিক্ষক, আর্টাসনাথ মাধ্যমিক বিদ্যালয়, জাহানাবাদ ক্যান্ট, ফুলতলা, খুলনা। আজকে আমি দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে 11 অধ্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করব তোমরা সবাই আমার সাথে থাকবে। প্রত্যেক মানুষের কিছু না কিছু জিনিসের অধিকারী, তাই না? নিজস্ব কিছু জিনিস প্রত্যেকেরই থাকে, সেটা কম বা বেশি হতে পারে। নিজস্ব যা কিছু থাকে এগুলোকে আমরা বলি সম্পদ। এই যে সম্পদ, এটা নিজস্ব একান্ত হলে সেটা ব্যক্তিগত, এবং যদি অর্থনৈতিক ব্যবস্থা, ঠিক আছে? তাহলে আমরা এই অধ্যায়ে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা পাবো। তার থেকে আমরা আজকে পড়ব জাতীয় সম্পদের ধারণা। আমরা সাধারণত বলি যে জমি জমা, বাড়িঘর, তারপর একজন ব্যক্তির যা কিছু আছে বা প্রয়োজনীয় পণ্য সামগ্রী, দ্রব্য সামগ্রী যা আছে সব কিছু মিলেই আমরা বলি সেটা সম্পদ। কিন্তু অর্থনীতিতে প্রকৃত অর্থে এই সম্পদ বলতে আমরা ভিন্ন কিছু পেয়ে থাকি। প্রকৃত অর্থে কোনো বস্তু বা দ্রব্যকে আমরা সরাসরি সম্পদ যদি বলি, সেটা সম্পদ হিসেবে গণ্য হবে না। তখন কেন হবে না? কারণ অর্থনীতিতে এর ব্যবহারের ভিন্নতা রয়েছে, এর অর্থের ভিন্নতা রয়েছে। যেমন যেখানে দেখো, একটা দ্রব্য বা বস্তুর তার উপযোগ, অপ্রাচুর্য, বাহ্যিকতা, হস্তান্তরযোগ্যতা এইগুলো অবশ্যই থাকতে হবে। এগুলো যদি না থাকে তাহলে সেটা সম্পদ হিসেবে গণ্য হবে না। এইগুলো মিলাই হচ্ছে একটি সম্পদ। যে কোনো বস্তুর এই চারটি বিষয় থাকলেই তাকে আমরা সম্পদ হিসেবে গণ্য করতে পারবো। উপযোগটা কি? মানুষের কোনো কিছুর অভাব যদি থাকে এবং কোনো দ্রব্য যদি সেই অভাবটা পূরণ করতে পারে, তবেই তাকে আমরা সম্পদ হিসেবে ধরে নেব। সেটাই হচ্ছে সেই দ্রব্যের উপযোগ। দেখো, মনে করো মানুষের কি আছে? বস্ত্রের চাহিদা আছে, তাই না? আমরা যেটা পরিধান করি বস্ত্র, এই বস্ত্র মানুষের অভাব পূরণ করে। তাহলে এই বস্ত্রের কি আছে? উপযোগ আছে, ঠিক আছে? তাহলে এগুলোরই উপযোগ থাকবে যেগুলো মানুষের অভাব পূরণ করতে পারে। এরপর দেখো, কোনো দ্রব্য যা প্রয়োজন তার তুলনায় সরবরাহটা কম। আমরা যে খাবার খাই, এই খাবার কি করি? আমরা কিনে খাই। কেন কিনে খাই? কারণ অফুরন্ত নেই, খেলেও শেষ হবে না, এরকম কোনো খাদ্য আমাদের নাই। এটা একসময় শেষ হয়ে যাবে। এই খাবারটা আমরা অর্থের বিনিময়ে কিনে খাই, দাম দিতে হয়। এই যে দাম দিতে হচ্ছে, একসময় শেষ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে অপ্রাচুর্য, অর্থাৎ খাদ্যের অপ্রাচুর্য আছে। তাহলে খাদ্যটা সম্পদ, এর অপ্রাচুর্য রয়েছে। কারণ সরবরাহ বা চাহিদার তুলনায় পরিমাণে কম থাকে। সরবরাহ বা চাহিদার তুলনায় কম, এটা দাম দিয়ে কিনতে হয়, এজন্য খাদ্যের অপ্রাচুর্য আছে। আবার দেখো, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সবসময় প্রতিনিয়ত নিচ্ছি, বিশেষ কোনো অসুবিধা ছাড়া নিচ্ছি, এটা বাতাস থেকে নিচ্ছি, তাই না? বাতাসের মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি এবং জীবন ধারণ করছি। এটা নিতে আমাদের দাম দিতে হচ্ছে না। কেন দিতে হচ্ছে না? কারণ এটা বাতাসে অফুরন্ত রয়েছে, এটা প্রয়োজনের তুলনায় সরবরাহটা বেশি আছে, এটা শেষ হয়ে যাচ্ছে না। তাহলে এই বাতাসের অপ্রাচুর্য নেই। তাহলে কি দেখলাম আমরা? বাতাসের অপ্রাচুর্য
নেই, কারণ এটা কি সরবরাহটা বেশি। ঠিক আছে, সরবরাহ বেশি, চাহিদার তুলনায় বেশি থাকার কারণে বাতাসের অপ্রাচুর্য নেই, খাদ্যের অপ্রাচুর্য আছে। শুধু যে উপযোগ আর অপ্রাচুর্য থাকলেই তাকে আমরা সম্পদ বলবো তা কিন্তু নয়, এর বাহ্যিকতা থাকতে হবে এবং সেটা অবশ্যই হস্তান্তরযোগ্য হতে হবে। যেমন স্বাস্থ্য, মানুষের খুব ভালো স্বাস্থ্য আছে, এর অপ্রাচুর্য এবং উপযোগিতা আছে, উপযোগ অর্থাৎ উপযোগিতা আছে, কিন্তু এর বাহ্যিকতা হস্তান্তরযোগ্যতা না থাকা একে আমরা সম্পদ বলতে পারছি না। খুব ভালো স্বাস্থ্য, একে আমরা সম্পদ বলতে পারছি না। এর উপযোগ আছে, অপ্রাচুর্য আছে, কিন্তু এটা বাহ্যিকতা নেই, এটা হস্তান্তরযোগ্যও নয়, আরেকজনের কাছে দিয়ে বা অর্থের বিনিময়ে কোনোভাবেই কিছু করা যায় না। তবে যদি কোনো শক্তির ভালো স্বাস্থ্যবান পুরুষ তার শরীরের মাধ্যমে কোনো উপার্জন করে অর্থের বিনিময়ে কোনো কিছু করতে সক্ষম হয়, তখনই তাকে আমরা সম্পদ হিসেবে ধরে নেব। ঠিক আছে, তাহলে সম্পদের উপযোগ থাকতে হবে, অপ্রাচুর্য থাকতে হবে, বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা থাকতে হবে, তবেই আমরা কোনো দ্রব্য বা বস্তুকে কি বলবো, সম্পদ বলবো। এখন আমরা দেখি এই যে সম্পদ, এই সম্পদের কয়েকটা প্রকারভেদ রয়েছে, সেগুলো কি? আমরা এতক্ষণ সম্পদ কি সেটা জানলাম, এবার সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে বলতে পারছি। যে বস্তু বা দ্রব্যকে আমরা সংজ্ঞা অনুযায়ী সম্পদ বলতে পারছি, সেই বস্তু কার কাছে কেমন আছে। এই ধরনের কোনো ব্যক্তির যে নিজস্ব মালিকানায় কোনো সম্পদ আছে, যেমন বাড়িঘর, জমি জায়গা, কলকারখানা, অর্থ সম্পদ, গাড়ি, এগুলো যদি কোনো ব্যক্তির নিজস্ব মালিকানা থাকে তবে তাকে আমরা কি বলতে পারবো, ব্যক্তিগত সম্পদ বলতে পারবো। তাহলে একান্ত ব্যক্তিগত এবং ব্যক্তিগত দুইটা মিলাই হচ্ছে ব্যক্তিগত সম্পদ। ব্যক্তিগত সম্পদ এগুলো একজন মানুষের ব্যক্তির নিজস্ব ব্যক্তিগত সম্পদের অন্তর্ভুক্ত। এগুলো কিন্তু হস্তান্তরযোগ্য না, যদি কোনো ব্যক্তি নিজস্ব প্রতিভা, গুণ, মানে দ্রব্য ছাড়া নিজস্ব গুণ, প্রতিভা থেকে থাকে, এগুলো হস্তান্তরযোগ্য না। তারপরেও এগুলো ব্যবহার করে, যেমন নিজের মেধা, শক্তি, বুদ্ধি খাটিয়ে যদি কোনো সম্পদ সৃষ্টি করে তবে সেগুলো ব্যক্তিগত সম্পদের অন্তর্ভুক্ত হবে। এরপর দেখো, তোমরা যে স্কুলে পড়ো, তারপরে মানুষ যে মসজিদে নামাজ পড়ে, এগুলো কিন্তু একজন মানুষের জন্য নিজস্ব ব্যক্তিগতভাবে কেউ ব্যবহার করে না। অনেক মানুষ সমাজে যারা বসবাস করে, একটি এলাকায় যারা বসবাস করে, এই সমাজের সবাই মিলে একত্রে ব্যবহার করে, অর্থাৎ সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে, এই হাসপাতালে সবাই যায়, এই যে হাসপাতাল, স্কুল, বিদ্যালয়, হাসপাতাল, মসজিদ, মন্দির, বিদ্যালয়, এই সব কিছু, রাস্তাঘাট, যখন এলাকাভিত্তিক রাস্তাঘাট, এগুলো যখন ব্যবহার করছে, সম্মিলিতভাবে কেউ ভোগ করছে, তখন তাকে আমরা বলবো সমষ্টিগত সম্পদ। সমষ্টিগত সম্পদ। তাহলে সমষ্টিগত সম্পদ বলতে আমরা কি বুঝি? সমাজের সকলে সম্মিলিতভাবে যে সম্পদ ব্যবহার করে বা ভোগ করে, যে সকল সম্পদ, তাকে আমরা, সেই সম্পদগুলোকে আমরা বলবো সমষ্টিগত সম্পদ। রাস্তাঘাট, রেলপথ, বাঁধ, পার,
এই নানা ধরনের যা কিছু আছে সব কিছুই সমষ্টিগত সম্পদের অন্তর্ভুক্ত। এরপর দেখো নাগরিক সুবিধার নাগরিকের ব্যক্তিগত সম্পদ। এই যে আমরা কোন এলাকায় বসবাস করছি, এই যে সমষ্টিগত সম্পদ এবং ওই এলাকার মানুষের ব্যক্তিগত যে সম্পদ, এই দুই ধরনের সম্পদ মিলাই হচ্ছে একত্রে কোন সম্পদের মধ্যে পড়বে? এটা জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ কোনগুলো? ব্যক্তিগত ও সমষ্টিগত। ব্যক্তিগত ও সমষ্টিগত সম্পদ মিলে এখানে জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ হচ্ছে রাষ্ট্রের মালিকানাধীন, রাষ্ট্রীয়ভাবে এগুলো ব্যবহৃত হয়ে থাকে। যেমন তাছাড়া কোনো জাতির নাগরিকের গুণবাচক কিছু বৈশিষ্ট্য, কোনো কর্মদক্ষতা, কোনো উদ্ভাবনী শক্তি, কোনো কিছু আবিষ্কার করার ক্ষমতা, এইগুলো কিন্তু এই জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত। এরপর দেখো এই যে ব্যক্তিগত সমষ্টিগত সম্পদ ছাড়াও কিন্তু আমরা কিছু সম্পদ ব্যবহার করে থাকি, যেমন এই আকাশসীমা, তারপর যে নদী, সাগর, এগুলো রয়েছে। এগুলো কিন্তু নিজস্ব কোনো ব্যক্তির বা কোনো সামাজিক প্রতিষ্ঠানের বা কোনো রাষ্ট্রের নয়। কোনগুলো রাষ্ট্রের নয়? যেগুলো সারা পৃথিবীর মানুষ আন্তর্জাতিকভাবে ব্যবহার করে থাকে। কোনো রাষ্ট্র নিজস্ব মালিকানা সেটা নেওয়া সম্ভব নয়। যা বিশেষ কোনো রাষ্ট্রের মালিকানাধীন নয়, কোনো কোনো সম্পদ রয়েছে, সেগুলোই হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। সেগুলো আমরা কোন সম্পদের অন্তর্ভুক্ত করব? আন্তর্জাতিক সম্পদ। তাহলে দেখো সাগর, মহাসাগর, যে পেটেন্টবিহীন বৈজ্ঞানিক আবিষ্কার, প্রযুক্তি সারা বিশ্বের মানুষের জন্য মানুষ ব্যবহার করে, কোনো রাষ্ট্রীয় মালিকানাধীন নয়, সেগুলোই হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এই সম্পদের শ্রেণীবিভাগ করতে চাই। কয়টি সম্পদের শ্রেণীবিভাগ পেলাম? 4টি। একটি হচ্ছে ব্যক্তিগত সম্পদ, দ্বিতীয়টি সমষ্টিগত সম্পদ, তৃতীয়টি জাতীয় সম্পদ এবং চতুর্থটি আন্তর্জাতিক সম্পদ। এই সব সম্পদে কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রই কোনো না কোনোভাবে ব্যবহার করে, কারণ রাষ্ট্রের অধিবাসী নেই রাষ্ট্র, এবং এই অধিবাসীরা, নাগরিকরা যখনই ব্যক্তিগত সম্পদ ব্যবহার করছে, সমষ্টিগত সম্পদ ব্যবহার করছে, তখনই সেটা জাতীয় সম্পদ ব্যবহার হচ্ছে। এবং কোনো কোনো ক্ষেত্রে এরা আন্তর্জাতিক সম্পদগুলো ব্যবহার করে থাকে, কারণ যখন সাগর পাড়ি দিতে হয়, আকাশসীমা পাড়ি দিতে হয়, তখন এগুলো ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এই সবগুলো সম্পদ মিলাই হচ্ছে মোট এক সম্পদের শ্রেণীবিভাগ। এর মধ্যে জাতীয় সম্পদটা কি? তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। জাতীয় সম্পদ হচ্ছে ব্যক্তিগত সমষ্টিগত সম্পদের সম্মিলিতভাবে যে ভোগ করে, সেইগুলোই হচ্ছে জাতীয় সম্পদ। এই জাতীয় সম্পদ যত বেশি উন্নত হবে, সমৃদ্ধ হবে, একটি দেশের অর্থনীতি তত বেশি উন্নত হবে এবং এই সম্পদকে কাজে লাগিয়ে উন্নয়নের সম্ভাবনা আরও বেশি থাকে। এই জন্য আমাদের প্রত্যেক নাগরিকের উচিত এই ব্যক্তিগত এবং সমষ্টিগত সম্পদকে, আর বিশেষ করে সমষ্টিগত সম্পদ যথাযথ ব্যবহার করে এবং প্রকৃতিতে যা কিছু আছে এগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে একটি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরাও এ বিষয়ে সহযোগিতা করবে আজ অথবা আগামী দিন। এরপর দেখো এই যে সম্পদ, এই সম্পদগুলো আমরা কোথা থেকে পাচ্ছি?
এই সম্পদগুলো আমরা কোথা থেকে পাচ্ছি, উৎসটা কি? এই যে জাতীয় সম্পদ, এখন আমরা যাই জাতীয় সম্পদের উৎস। কোথা থেকে সম্পদটা আসছে? এর প্রধানত দুইটি উৎস রয়েছে। একটি হচ্ছে প্রকৃতি প্রদত্ত, অর্থাৎ প্রকৃতি থেকে আমরা যা কিছু পেয়ে থাকি, সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন, সেগুলো আমরা ব্যবহার করছি। সেই সম্পদগুলো প্রকৃতি থেকে আসছে। কোনো দেশের ভৌগোলিক সীমানার ভিতরে, একটা রাষ্ট্র একটা দেশের যে সীমানা আছে, এর ভিতরে যে ভূমি, যে গাছপালা, যে ভূমির উপরে যা কিছু, ভূমির অভ্যন্তরে যা কিছু রয়েছে, এই সব কিছুই কিন্তু প্রকৃতির দান। প্রাকৃতিক যে বনাঞ্চল রয়েছে, বনের গাছপালা, ফলমূল, প্রাণী, তারপর নদী, নদ নদী, প্রাকৃতিক জলাশয়, এই জলাশয়ে যে মৎস্য সম্পদ আছে, অন্যান্য জলজ প্রাণী আছে, উদ্ভিদ, গাছপালা, তারপর ভূমির অভ্যন্তরে পানি, সকল পানি, খনিজ সম্পদ, এই সব কিছু কিন্তু প্রকৃতি প্রদত্ত। এই সব কিছুই হচ্ছে জাতীয় সম্পদের প্রকৃতি প্রদত্ত উৎসের মধ্যে পড়ে, তাই না? ভূমি, তারপর গাছপালা অর্থাৎ বনাঞ্চল, তারপর প্রাণী, নদ নদী, জলাশয়, মৎস্য সম্পদ। আমাদের নদীমাতৃক দেশ, নদী থেকে আমরা অনেক কি পাই, মাছ পাই, মৎস্য সম্পদ পাই, বিভিন্ন যে প্রাণী, জলজ প্রাণী আছে। তারপর আমরা যে জীবন ধারণের জন্য যে পানি পাই, এই পানি, বিশুদ্ধ খাবার পানিটাও ভূ অভ্যন্তর থেকে আমরা তুলে আনি, তাই না? টিউবওয়েল, ডিপ টিউবওয়েলের মাধ্যমে তুলে আনি। এই সব কিন্তু প্রকৃতি প্রদত্ত সম্পদের মধ্যেই পড়ে। এখন দেখো, এই যে এগুলো আছে, এগুলো আমরা অনেক সময় কি করতে পারি না, সরাসরি ব্যবহার করতে পারি না। তাদের শ্রম মূলধনের সাহায্যে কি করি আমরা, আমাদের অনেকেই আছে যা এই প্রাকৃতিক সম্পদ কি করি, খনিজ সম্পদ, এগুলো উত্তোলন করি, বা যেভাবেই হোক প্রকৃতি থেকে আমরা সংগ্রহ করি। সংগ্রহ করে এটা ব্যবহার সরাসরিও করি, আবার সংগ্রহ করে উত্তোলন করে ব্যবহার উপযোগী করে গড়ে তুলি, অন্য সম্পদে রূপান্তর বা স্থানান্তর করি, নতুন সম্পদ সৃষ্টি করি। সেইগুলাই হচ্ছে দ্বিতীয়টা মানবসৃষ্ট সম্পদ। মানবসৃষ্ট সম্পদ, তাহলে দেখো, একটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ, যেটা আমরা সরাসরি ব্যবহার করতে পারি বা সংগ্রহ উত্তোলনের মাধ্যমে ব্যবহার উপযোগী সম্পদে রূপান্তর বা স্থানান্তর করে সেগুলোই হচ্ছে করে ব্যবহার করি, সেগুলোই মানবসৃষ্ট সম্পদ। যেমন ভূমিকে কি করি, ব্যবহার করি, ব্যবহার করে চাষাবাদ করি, চাষাবাদ করে কি ফসল উৎপাদন করি, ফসল উৎপাদন করি। পুকুর ঘের করে সেখানে কি মৎস্য আহরণ, মৎস্য সম্পদ গড়ে তোলে। তারপর উদ্ভিদ থেকে, গাছপালা থেকে কি করি, ফলমূল, ফলমূল, শাকসবজি, এগুলো আবার তৈরি করি, ফলমূল তৈরি, আবার যে গাছপালা, গাছের কাঠ দিয়েও আমরা অনেক কিছু তৈরি করি। মাছ চাষ করি জলাশয়। তারপর দেখো, নিজ উদ্যোগে সরকারের অর্থ পরিচালনায় রাস্তাঘাট, যানবাহন, কলকারখানা নির্মাণ করি। এই সব কিছুই হচ্ছে মানবসৃষ্ট সম্পদের মধ্যে পড়ে। তাহলে কোনো দেশের অধিবাসী আবার কি করে, শ্রম মূলধনের মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানবসৃষ্ট সম্পদও গড়ে তোলে। এভাবে নাগরিকেরা সারা বছর ব্যাপী নানা রকম অর্থনৈতিক দ্রব্য, সেবা অর্থাৎ সম্পদ সৃষ্টির কাজে নিজেকে
নিয়োজিত রাখে, নিয়োজিত থাকে, আর নিয়োজিত থেকে তারা কি করে মানবসৃষ্ট সম্পদ গড়ে তোলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, জাতীয় সম্পদের উৎসটা কি, কোথা থেকে আসে? একটা প্রকৃতি প্রদত্ত, যেটা সৃষ্টিকর্তা সরাসরি দিয়ে দেন এবং সেটা আমরা সরাসরি ব্যবহারও করি, আবার অনেক সময় দেখা গেল সেটাকে আমরা কি করি, মানবসৃষ্ট সম্পদে রূপান্তর করি। কি করে? এগুলোকে উত্তোলন সংগ্রহ করে ব্যবহার উপযোগী সম্পদে রূপান্তর বা হস্তান্তর করে থাকি। মানবসৃষ্ট সম্পদ আবার আমরা সবাই সেগুলো ভোগ করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, এর মধ্যে আমরা আজকে পড়লাম জাতীয় সম্পদের কি। জাতীয় সম্পদ জানার আগে, তার আগে আমরা জেনেছি সম্পদ কাকে বলে এবং সম্পদের শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগের একটি অংশ হচ্ছে জাতীয় সম্পদ এর উৎস। আশা করব তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছ। পাঠটি তোমরা সুন্দরভাবে পরিচ্ছেদটা পড়বে এবং পড়ে নিজে বুঝে নেওয়ার চেষ্টা করবে। তোমাদের একটি কাজ থাকবে, বিভিন্ন প্রকার সম্পদের শ্রেণীবিভাগ করে তাদের তালিকা তৈরি করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কাজটা তোমরা রেডি রাখবে। আশা করি সবাই বুঝতে পেরেছে এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাসেও আশা করব আমার সাথে থাকবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই বাইরে গেলে মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজে সচেতন থাকবে, অন্যকেও সচেতন রাখার চেষ্টা করবে, লেখাপড়ার সাথেই থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।